আসসালামু আলাইকুম, আমি এস এম আরাফাত ফেরদৌস, পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজে। তো আজকে আমরা একটু মেইন বই নিয়ে কথা বলবো। এই ভিডিওটা যারা জুনিয়র আছো তারাও দেখবা, আবার যারা কয়েকদিন পর এইচএসসি দিচ্ছ তারাও দেখবা। সো চলো আমরা ভিডিওটা শুরু করি। সো আমরা এখন প্রথমেই ফিজিক্সের মেইন বই নিয়ে একটু কথা বলবো। সো ফিজিক্সের ক্ষেত্রে তোমরা একটা জিনিস খেয়াল রাখবা, ফিজিক্স মেইনলি একটা ম্যাথমেটিক্যাল সাবজেক্ট। এটা যদি তুমি দাগানো মেইন বই নাও পড়ো, তাও তুমি এইচএসসি পার করে যাবা, তাও তুমি ভার্সিটি অ্যাডমিশনও পার করে যাবা, ইভেন তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনও পার করে যাবা। কারণ আমরা যদি এইচএসসির প্রশ্ন দেখি অথবা ভার্সিটি অ্যাডমিশন অথবা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনেরও প্রশ্ন দেখি, তাহলে দেখবো যে ফিজিক্সে আমার ম্যাথ বেশি দেয়। সো এই ক্ষেত্রে আমার মেইন বই পড়া খুব একটা ম্যান্ডেটরি না, কিন্তু এখানে একটা প্যাচ আছে। যারা মেডিকেল অ্যাসপিরেন্ট আসো, মেডিকেল অ্যাসপিরেন্টদের ক্ষেত্রে একটা দাগানো মেইন বই পড়া মাস্ট। কারণ কি? কারণ মেডিকেল ফিজিক্স টোটাল একটা স্ক্যাম। বাংলাদেশের কোনো ভর্তি পরীক্ষায় ফিজিক্সে আমার থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভ এমসিকিউ দিয়ে ভরা থাকে না, কিন্তু মেডিকেল ফিজিক্সে আমার থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভ এমসিকিউ বেশি দেওয়া থাকে। এখন ভাই, থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভ এমসিকিউ বলতে কী বোঝায়? সোজা বাংলায় যেগুলো এমসিকিউ পাওয়ার জন্য তোমাকে মেইন বই ভালো মতন পড়তে হবে। কিন্তু তুমি ভার্সিটি অ্যাডমিশন, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন, ইভেন এইচএসসি প্রশ্ন যদি দেখো, সেখানে থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভ প্রশ্ন দেয় খুব কম। সো যারা আর কয়েকদিন পর এইচএসসি দিবা, তাদের ক্ষেত্রে ফিজিক্সে দাগানো মেইন বই পড়া মাস্ট না। যারা মেডিকেল অ্যাসপিরেন্ট আসো, এতদিন মেইন বই পড়ো নাই, তোমাদের কাজ হচ্ছে সুন্দর মতন এইচএসসিটা কমপ্লিট করা, এরপর সাথে সাথে দাগানো মেইন বই ভালোভাবে আয়ত্তে আনা। ওকে? কারণ তুমি যদি এখন দাগানো মেইন বই পড়ো, তাও তোমার এইচএসসিতে খুব একটা লাভ হবে না। এই জন্য আপাতত দাগানো মেইন বই পড়া এইচএসসি অ্যাসপিরেন্ট যারা আসো, যারা কয়েকদিন পরে এইচএসসি দিচ্ছ, তাদের ক্ষেত্রে মাস্ট না। এখন তুমি আমাকে বলতে পারো, ভাইয়া ফিজিক্সে আমি দাগানো মেইন বই পড়লাম না, কিন্তু আমার অল্প কিছু হলেও থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভ এমসিকিউ তো আসে এইচএসসিতে, সেগুলোর জন্য আমি কি করব? আর কয়েকদিন পর তো এইচএসসি। সেক্ষেত্রে আমি তোমাকে দুইটা সোর্স বলে দিচ্ছি, দুইটা চুরিবিদ্যা। একটা হলো, দেখবা যে আমরা সবাই ইসাক স্যার এবং তপন স্যারই ফলো করি ম্যাক্সিমাম। সো দেখবা যে ইসাক স্যার এবং তপন স্যারের যে কোনো একটা চ্যাপ্টার শেষে ওই চ্যাপ্টারের সার সংক্ষেপ দেওয়া থাকে। ওই সার সংক্ষেপেই কিন্তু ওই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভ যে ইনফো, যেগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, সেগুলো দেওয়া থাকে। পাশাপাশি তোমাকে অনুশীলনীগুলো ভালো মতন সলভ করতে হবে। তাইলেই দেখবা যে এইচএসসিতে আমার যে সকল থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভ এমসিকিউ আসে ফিজিক্সে, যদিও কম আসে ফিজিক্সে, সেগুলো তুমি মোটামুটিভাবে পারে যাবা। যেগুলো পারবা না, আশপাশ থেকে টোকাই নিবা। ঠিক আছে? এখন যারা মেডিকেল অ্যাসপিরেন্ট আছে, যারা জুনিয়র, তাদের ক্ষেত্রে একটা দাগানো মেইন বই মাস্ট। কারণ মেডিকেল ফিজিক্স একটা টোটাল স্ক্যাম। এখানে থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভ এমসিকিউ বেশি দেয়। যদি টিপিক্যাল কোয়েশ্চেন হয়, তাহলে দুইটা ম্যাথ দিবে। অ্যান্ড এগুলো আগে থেকেই বলে দেওয়া যায় যে মেডিকেল ফিজিক্সের কোন কোন চ্যাপ্টার থেকে ম্যাথ দিবে। গতিবিদ্যা থেকে দিবে, ভেক্টর থেকে দিবে, কাজ ক্ষমতা শক্তি থেকে দিবে, তরঙ্গ থেকে দিবে, তাপগতিবিদ্যা থেকে দিবে, চলতরিৎ থেকে দিতে পারে, অথবা স্থিরতরিৎ থেকে দিতে পারে, অথবা জ্যামিতিক আলোক বিজ্ঞান। ঘুরিয়ে ফেরে এই কয়েকটা চ্যাপ্টার থেকে আমার মেডিকেল ফিজিক্সে ম্যাথ আসে। এইচএসসি 24 ব্যাচের বেলায় একটু অ্যাটিপিক্যাল কোয়েশ্চেন হয়েছিল। সেইবার আমাদের ইতিহাসে সব থেকে বেশি ম্যাথ দিছিল মেডিকেলে। তাও ম্যাথ কয়টা দিছিল ভাইয়া? ফিজিক্সে 8টা ম্যাথ দিছিল। আর বাকি যে 12টা প্রশ্ন ছিল, সবগুলো থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভ এমসিকিউ ছিল। সো দেখো, অ্যাটিপিক্যাল প্রশ্ন হইলেও মেডিকেলে থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভ এমসিকিউ বেশি আসে। সো এই জন্য আমাদেরকে অবশ্যই একটা দাগানো মেইন বই পড়তে হবে। এখন তোমার প্রশ্ন আসতে পারে, ভাইয়া এই 8টা এমসিকিউ কোথা থেকে আসছিল? ডিরেক্ট অনুশীলনী থেকে তুলে দিছিল। আর আমি যে কয়েকটা চ্যাপ্টারের নাম বললাম, এগুলো চ্যাপ্টার থেকেই হলো আমার ম্যাথগুলো আসছিল। এখন যারা কয়েকদিন পর এইচএসসি দিচ্ছ, এতদিনও মেইন বই পড়ো নাই, তারা হলো সুন্দর মতন সার সংক্ষেপ এবং অনুশীলনী পড়ো। যারা মেডিকেল অ্যাসপিরেন্ট আসো, কয়েকদিন পর এইচএসসি দিচ্ছ, তারা সুন্দর মতন এইচএসসি শেষে মেইন বই নিয়ে বসে যাবা। আর যারা জুনিয়র আসো, এখন থেকে যারা মেডিকেল অ্যাসপিরেন্ট, তারা হলো সুন্দর মতন একটা দাগানো মেইন বই ফলো করবা। সো এই জন্য কিন্তু আমি আমার বায়োলজি এবং কেমিস্ট্রি মার্কিং কোর্স, এই দুইটাতেই কিন্তু আমি আমার দাগানো ফিজিক্স মেইন বইটা দিয়ে দিছি। ঠিক আছে? সো যে কোনো একটা দাগানো মেইন বই ফলো করবা, যেখানে হাবি জাবি জিনিস হলো দাগানো নাই। এখন আমরা আমাদের আরেকটা ফেভারিট সাবজেক্ট নিয়ে কথা বলবো, সেটা হলো হায়ার ম্যাথ। বা হায়ার ম্যাথের ক্ষেত্রে কি করব? দেখো, আমরা সবাই ম্যাক্সিমাম মানুষজনই হায়ার ম্যাথের মেইন বই ফলো করি। সবাই, যে খুব ভালো স্টুডেন্ট সেও হায়ার ম্যাথের যে কোনো একটা মেইন বই ফলো করে। সেটা কেতাব স্যারও হইতে পারে, অথবা অক্ষরপত্র প্রকাশনীরও হইতে পারে, অথবা যে কোনো একটা পাবলিকেশনের মেইন বই আমরা ফলো করি। এখন হায়ার ম্যাথের মেইন বই সবাই ফলো করি, কিন্তু আমরা একটা ভুল করি, আমরা সব ম্যাথ করতে যাই। কিন্তু আমার একটা মেইন বই সব ম্যাথ লাগবে না, যেগুলোর পাশে আমার সাল দেওয়া আছে। কি বললাম? সাল দেওয়া আছে। তোমার কাজ হচ্ছে শুধুমাত্র সেই ম্যাথগুলাই করা, সেটা অনুশীলনের প্রশ্ন হোক অথবা উদাহরণের প্রশ্ন হোক, যেগুলোর পাশে সাল দেওয়া আছে, তোমার কাজ হচ্ছে শুধুমাত্র সেগুলো হলো ভালো মতন করা।
সো এখানে আমাদেরকে আরেকটা এক্সট্রা কাজ করতে হবে। যারা আর কয়েকদিন পর এইচএসসি দিচ্ছ তাদের ক্ষেত্রে কাজ হচ্ছে একটু টেস্ট পেপারটা দেখা। ইভেন যারা জুনিয়র আসো তারাও একটু হায়ার ম্যাথের টেস্ট পেপার দেখবা এখন থেকে। এই কাজটা আমি আমার ফার্স্ট ইয়ার থেকে করতাম। এখন ভাইয়া আমরা কেন হায়ার ম্যাথের টেস্ট পেপার দেখব? কথা হচ্ছে যে আমরা যখন মেইন বইয়ের ম্যাথগুলো করি এখানে কিন্তু ডিরেক্ট ম্যাথ দেওয়া থাকে। আমরা যখন এইচএসসিতে বসবো তখন কিন্তু আসলে ডিরেক্ট ম্যাথ আমার প্রশ্নে দেওয়া থাকবে না। সেখানে কী আকারে দেওয়া থাকবে? উদ্দীপক আকারে আমার ম্যাথ দেওয়া থাকবে। সো তোমার কাজ হচ্ছে টেস্ট পেপার থেকে উদ্দীপকগুলো একটু দেখা, কারণ উদ্দীপক আকারে আমার যেহেতু এইচএসসিতে ম্যাথ দেওয়া থাকবে, এই উদ্দীপকটা আমাকে 2-3 লাইন সলভ করে আমি আমার হায়ার ম্যাথের মেইন বইয়ের ডিরেক্ট ম্যাথটা পাবো। এই জন্য তোমরা এখন থেকে যারা কয়েকদিন পর এইচএসসি দিবা তারা যে কোনো একটা চ্যাপ্টার শেষে একটু টেস্ট পেপারটা খুলে উদ্দীপকগুলো একটু দেখবা। ইভেন যারা জুনিয়র আসো তারাও এখন থেকে এই কাজটা করবা। কারণটা কি? কারণ আমার এইচএসসিতে ডিরেক্ট ম্যাথটা দেয় না, উদ্দীপকটা দেয়। ইভেন যদি একটু অ্যাটিপিক্যাল উদ্দীপক দেয় বা একটু ঘুরায় যদি উদ্দীপক দেয় অ্যান্ড তোমার উদ্দীপক নিয়ে যদি ধারণা না থাকে বা কীভাবে আমি 2-3 লাইন সলভ করে মেইন ম্যাথটাতে আসবো এটা নিয়ে যদি তোমার আইডিয়া না থাকে তাহলে কিন্তু তুমি পরীক্ষার হলে আটকায় যাবা। সো এই জন্য অবশ্যই যেগুলোর পাশে সাল দেওয়া আছে শুধুমাত্র সেই ম্যাথগুলোই করবো, আর টেস্ট পেপার থেকে আমরা খালি উদ্দীপকগুলো দেখবো। ঠিক আছে, এরপর আমরা আমাদের ফেভারিট সাবজেক্ট বায়োলজি নিয়ে কথা বলবো। বায়োলজির ক্ষেত্রে তুমি যদি একাডেমিক প্লাস অ্যাডমিশন দুইটায় পার করতে চাও, দুইটাতেই ভালো করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই মেইন বই পড়তে হবে। যেই মেইন বই আমার এরিয়া মার্কিং করে দাগানো। ঠিক আছে, এখন ভাইয়া তুমি যদি একাডেমিকে এতদিনও যারা কয়েকদিন পর এইচএসসি দিচ্ছ এতদিনও যদি মেইন বই না পড়ে থাকো, আমি ধরে নিলাম তুমি বিভিন্ন ভয়ার নোট অথবা স্লাইড পড়ে পার করতেছো, যারা কয়েকদিন পর এইচএসসি দিচ্ছ তাদের ক্ষেত্রেও মাস্ট এতদিন না পড়লো এখন পড়া। এখন ভাই আমি এতদিন পড়ি নেই, আপনি ফিজিক্সের ক্ষেত্রে বললেন, এখন যদি আমি ফিজিক্সের দাগানো মেইন বই না পড়ি তাও কোনো ঝামেলা নেই, কারণ আমার ফিজিক্সের মেইন বই আলটিমেটলি আমার এইচএসসিতে লাভ দিচ্ছে না। কিন্তু তুমি যদি বায়োলজির মেইন বইটা পড়ো এটা কিন্তু আলটিমেটলি যে কয়েকদিন পর তুমি এইচএসসি দিচ্ছ সেই এইচএসসিতে তোমাকে লাভবান করতেছে না। সো এক্ষেত্রে অবশ্যই যারা কয়েকদিন পর এইচএসসি দিবা একটা এরিয়া মার্কিং করে দাগানো বই ফলো করবা। আবার যারা জুনিয়র আসো তারা অবশ্যই একটা এরিয়া মার্কিং করে দাগানো বই ফলো করবা। এখন একটা জিনিস খেয়াল রাখবা যে আমার বায়োলজির ক্ষেত্রে সব কিছু কিন্তু লাগে না, তোমাকে সব কিছু পড়তেও হবে না, তোমার ততটুকু পড়তে হবে যতটুকু তোমার দরকার। সো আমরা যখন একটা দাগানো মেইন বই ফলো করি অন্যান্য প্ল্যাটফর্মের হোক অথবা অন্য কোচিংয়ের হোক অথবা অন্য যে কোনো ভাইয়ার হোক, সেক্ষেত্রে দেখবা যে এই বইগুলো প্রায় সব কিছুই দাগানো। এখন এটা কেন করেন? এটার ক্ষেত্রেও লজিক আছে। তারা আসলে ম্যাক্সিমাম কমন ফেলাতে চান যত কঠিন কোয়েশ্চেনে হোক। সো আমি আমার বায়োলজি এরিয়া মার্কিং কোর্সে তোমাকে যতটুকু দাগাই দিছি আমি সেখানে তোমাকে 100% কমনের নিশ্চয়তা আমি দিচ্ছি না। তোমাকে ভালো রেজাল্ট করার জন্য 100% পারতে হবে না। আমি বায়োলজি এরিয়া মার্কিং কোর্সে যতটুকু দাগাইছি ততটুকু আমার ভালো রেজাল্ট করার জন্য দরকার। ঠিক আছে, সো এইখানে যদি তুমি ক্লাসগুলো করে মেইন বই দাগাও অ্যান্ড সেইভাবে যদি পড়ো তাহলে দেখবা যে তোমার একাডেমিক প্লাস অ্যাডমিশন দুইটাতেই তুমি পার পায়ে যাচ্ছ অ্যান্ড তোমাকে সব কিছু পড়াও লাগছে না, খুব অল্প জিনিস পড়া লাগছে। ইভেন মজার কথা হলো সব চ্যাপ্টারের ইম্পর্টেন্সও কিন্তু সেম না। তুমি দেখবা যে কোর্স রসায়ন থেকে আমার 4-5টা প্রশ্ন দেয় মেডিকেল ভর্তি পরীক্ষায়, সেই ব্রায়োফাইটা টেরিডোফাইটা থেকে আমার প্রশ্ন আসে না। আবার কোর্স রসায়ন থেকে আমার ভার্সিটি অ্যাডমিশনও প্রশ্ন দেয়, আবার সেই ব্রায়োফাইটা টেরিডোফাইটা থেকে আমার প্রশ্ন আসেই না ভার্সিটি অ্যাডমিশনে। আমার প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস খুব ইম্পর্টেন্ট, আবার মানব জীবনের ধারাবাহিকতা থেকে আমার খুব একটা প্রশ্ন আসে না মেডিকেল প্লাস ভার্সিটি দুইটা জায়গাতেই, ইভেন এইচএসসিতেও। সো এই জন্য তোমাকে চ্যাপ্টারের ইম্পর্টেন্স বুঝতে হবে, পাশাপাশি ওই চ্যাপ্টারে কী কী পড়তে হবে, কী কী বাদ দিতে হবে এটা জানতে হবে। সো এই জন্য আমি আমার পার্সোনাল একটা বায়োলজি এরিয়া মার্কিং কোর্স আনছি। সেখানে যদি তুমি এখন হাল্ক 50 এই কুপনটা ইউজ করো তাহলে কিন্তু তুমি 50% ডিসকাউন্টে এই কোর্সটা পায়ে যাবা। অ্যান্ড তুমি যদি এই ক্লাসগুলো করে মেইন বই দাগাও অ্যান্ড সেভাবে যদি পড়ো তোমার একাডেমিক প্লাস মেডিকেল অ্যাডমিশন প্লাস ভার্সিটি অ্যাডমিশন দুইটাই কভার হবে। কারণ কি, যা আমার একাডেমিক্সের জন্য লাগে তা আমার অ্যাডমিশনের জন্য লাগে, যা লাগে না তা কোনো কিছুর জন্য লাগে না। আর আগে থেকেই বলে রাখি আমি তোমাকে 100% কমনের নিশ্চয়তা দিচ্ছি না, কারণ 100% কমন পাইতে চাই ম্যাক্সিমাম মানুষই আসলে খারাপ রেজাল্ট করে। বাট আমি তোমাকে যতটুকু দাগাইছি ততটুকু যদি পারো তাহলে তুমি একটা ভালো রেজাল্ট করবা। কারণ অ্যাটিপিক্যাল প্রশ্ন না পারলে কেউ চান্স মিস করে না। আমাদের বেলাও মেডিকেল ভর্তি পরীক্ষায় কোয়েশ্চেন খুবই হার্ড হয়েছিল, বায়োলজির আমি একটা অ্যাটিপিক্যাল প্রশ্ন পারিনি, কিন্তু তাও আমার ডিএমসিতে চান্স হয়েছে এবং ন্যাশনাল মেরিট ছিল আমার 140তম। সো এক্ষেত্রে আমাদেরকে একটু
ইন্টেলিজেন্টলি আগাইতে হবে, এরিয়া মার্কিং করে দাগানো মেইন বই ফলো করতে হবে। যারা কয়েকদিন পর এইচএসসি দিচ্ছ তারাও এটা করবে, কারণ তুমি যদি 2টা চ্যাপ্টারও দাগানো মেইন বই পড়ে যাও আলটিমেটলি এটা তো তোমার এইচএসসিতে হেল্প করবে, তাই না? ইভেন অ্যাডমিশনও যা হেল্প করবে, কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে সেই জিনিসটা হচ্ছিল না। এই জন্য তোমাদের ক্ষেত্রে সাজেশন, যারা কয়েকদিন পর এইচএসসি দিচ্ছ তারা অবশ্যই এরিয়া মার্কিং কোর্সে এনরোল করে সেই অনুযায়ী দাগাইতে পারো অ্যান্ড সেভাবে পড়তে পারো, অথবা তোমরা যদি এমনি নিজেরা মেইন বই ভালো মতন পড়তে পারো তাহলে সেভাবে পড়ো, বাট দাগানো মেইন বই তোমাকে পড়তে হবে বায়োলজির ক্ষেত্রে, এটা একটা মাস্ট। ঠিক আছে, এখন আমরা আমাদের আরেকটা ফেভারিট সাবজেক্ট কেমিস্ট্রি নিয়ে কথা বলবো। কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা সবাই একটা ভুল করি, ইভেন যারা এই কয়েকদিন পর এইচএসসি দিচ্ছ তারাও অনেকে একটা ভুল ধারণায় ভুগতেছো যে কেমিস্ট্রি যখন হাতে এমসিকিউটা পাবো ওখানে মানে ম্যাথ বেশি দিবে ফিজিক্সের মতো। কিন্তু মজার কথা, যখন তুমি বিসমিল্লাহ বলে কেমিস্ট্রি এমসিকিউটা হাতে নিবা তখন দেখবা যে সেখানে আসলে ম্যাথ নাই বললেই চলে, ম্যাথ কম আছে, থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভ এমসিকিউ বেশি থাকে। ম্যাথ যদি থাকে 8টা, আমার বাকি সবগুলো কোয়েশ্চেন থাকবে থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভ এমসিকিউ। সো আমার একাডেমিক প্লাস অ্যাডমিশন, সেটা ভার্সিটি অ্যাডমিশন হোক, মেডিকেল অ্যাডমিশন হোক অথবা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন হোক, তিনটারই আমার এমসিকিউতে থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভ এমসিকিউ বেশি দেয়, ম্যাথ তুলনামূলক কম দেয়। ইভেন আগে থেকে বলে দেওয়া যায় অ্যাডমিশনে ম্যাথ কোন কোন চ্যাপ্টারগুলো থেকে দিবে। সেকেন্ড পেপারে পরিমাণগত রসায়ন থেকে দিবে, আর পরিবেশ রসায়ন থেকে দিবে। ফার্স্ট পেপারের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে গুণগত রসায়ন থেকেই ম্যাথ তুলে দেয়। সো যারা আসলে কেমিস্ট্রিতে ভালো করতে চাও তাদের ক্ষেত্রেও কাজ হচ্ছে একটা এরিয়া মার্কিং করে দাগানো মেইন বই ফলো করা। অ্যান্ড কোন বই? সেটা হলো হাজারি স্যার। হাজারি স্যার এর বই এমন একটা বই যে বুয়েটে পড়তেছে সেও পড়ছে, যে ডিএমসিতে পড়ছে সেও পড়ছে, আবার যে ধরো যে ঢাবির একটা ভালো সাবজেক্ট আছে তাকে জিজ্ঞাসা করবা ভাই আপনার মেইন বই কী ছিল, সে বলবে হাজারি স্যারের বই। সো হাজারি স্যারের বই আমাকে পড়তে হবে একাডেমিক প্লাস অ্যাডমিশন দুইটা জায়গায় ভালো করতে। ঠিক আছে, সো এই ক্ষেত্রে যারা আসলে কয়েকদিন পর এইচএসসি দিচ্ছ তাদের ক্ষেত্রেও আমার বায়োলজির মতন সেম সাজেশন, যেহেতু তুমি যদি এখন হাজারি স্যারের একটা দাগানো মেইন বই পড়ো বা এরিয়া মার্কিং ক্লাস করে তুমি যদি তোমার মেইন বইগুলো দাগাও, তাইলে তোমার এটা কিন্তু এইচএসসিতে হেল্প করবে। যেহেতু সামনে কয়েকদিন পর এইচএসসি, হাজারি স্যারের মেইন বই থেকে কোয়েশ্চেন হবে। সো যে কয়টা চ্যাপ্টার পড়ো সেই কয়টা চ্যাপ্টারেও যদি তুমি ক্লাস করে মেইন বইটা দাগায় যাও তাহলে কিন্তু তোমার এটা আলটিমেটলি উপকারে আসবে। আর অ্যাডমিশনে যেহেতু আমাকে পড়াই লাগতেছে, তাই না? ফিজিক্সের ক্ষেত্রে আমার একাডেমিকে যেহেতু হেল্প করতেছিল না, তাই আমি বলছিলাম যে ভাইয়া থাক তুমি অ্যাডমিশনে যাই পড়িও। কিন্তু কেমিস্ট্রির ক্ষেত্রে আমি বলবো এবং বায়োলজির ক্ষেত্রে বলবো এতদিন যদি নাও পড়ে থাকো, তুমি যদি 2টা চ্যাপ্টার পড়েও যদি এইচএসসিতে যাও মেইন বইয়ের, তাও এটা আলটিমেটলি এইচএসসিতে তোমাকে হেল্প করবে। সো এই ক্ষেত্রে একটা দাগানো মেইন বই ফলো করতে হবে। অ্যান্ড তুমি যদি কেমিস্ট্রি এরিয়া মার্কিং কোর্সে এনরোল করো, সেখানে যদি তুমি হাল্ক 50 কুপনটা ইউজ করো, তাহলে কিন্তু আমি হাল্কটা ভুল লিখছি, হাল্ক 15 এই কুপনটা ইউজ করো, তাহলে কিন্তু তুমি কেমিস্ট্রি এরিয়া মার্কিং কোর্সটাও 50% ডিসকাউন্টে পাই যাবে। এখন তুমি আমাকে বলতে পারো ভাইয়া আমি এতদিন কিচ্ছু পড়ি নাই, এখন আবার আসে হাজারি স্যারের বই পড়া আমার জন্য অনেক টাফ হয়ে যাচ্ছে, এখন ভাইয়া তাহলে আমি কি করব? তোমাকে আমি 2টা সোর্স বলে দিচ্ছি, এই 2টা সোর্স দিয়ে আপাতত কাজ চালাইতে পারো। তোমার 100% এমসিকিউ কমন আসবে না, বাট যান বাঁচানো যেহেতু এখন ফরজ, আমি যান বাঁচানোর মতন 2টা সোর্স বলে দিচ্ছি কেমিস্ট্রির ক্ষেত্রে। সেটা হলো কি, দেখবা তোমার অনুশীলনী সলভ করতে হবে। কোন অনুশীলনী? একটা হলো হাজারি স্যার আর একটা হলো কবির স্যার। এই 2টার যদি তুমি অনুশীলনী সলভ করো তাহলে দেখবা যে তোমার বোর্ড এমসিকিউ সলভ করা হয়ে গেছে, পাশাপাশি যে এক্সট্রা থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভ এমসিকিউ যেগুলো পরীক্ষা আসার মতন সেগুলো হয়ে যাবে। সাথে তোমাকে আর একটা কাজ করতে হবে, সেটা হলো কলেজের এমসিকিউ দেখবা। যেহেতু তুমি বলতেছো যে তোমার এখন আসলে মেইন বই পড়ার মতন পিনিকি নাই বা মেইন বই পড়ার মতন তোমার আসলে এখন ইচ্ছাই হচ্ছে না কেমিস্ট্রির ক্ষেত্রে, সেক্ষেত্রে তুমি এই 2টা সোর্স ফলো করবা। সেটা হলো হাজারি স্যার এবং কবির স্যারের অনুসরণী এবং কলেজের এমসিকিউ। এগুলো দেখলে মোটামুটি যান বাঁচানোর মতন কেমিস্ট্রি এমসিকিউ পারা যাবে। বাট আমি এখনও সাজেস্ট করব যারা আসলে কয়েকদিন পর এইচএসসি দিচ্ছ তারাও কেমিস্ট্রি একটু এরিয়া মার্কিং করে পড়ো। যদি 2টা চ্যাপ্টারও পড়া হয় তোমার, তাও তো আলটিমেটলি তোমার একাডেমিক মানে এইচএসসিতে হেল্প করতেছে, আবার অ্যাডমিশনে তো বসবাই। আর যারা জুনিয়র আসো তাদের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই এখন থেকে হাজারি স্যারের একটা দাগানো মেইন বই ফলো করবা। আর সাথে আমি যে 2টা সোর্সের কথা বললাম, যারা জুনিয়র আসো তারা চাইলে এখন থেকে এগুলো একটু ফলো করতে পারো, তাহলে এটা একটা এক্সট্রা বেনিফিট পাওয়া যায়। তো ঠিক আছে, এই ভিডিওটা এই পর্যন্তই। তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপ হালকা স্টুডেন্ট ফ্যামিলি সেখানেও অ্যাড হতে পারো, এবং আমার ফেসবুক আইডি ASM আরাফাত ফেরদৌস, চাইলে সেখানেও তোমরা আমাকে ফলো করতে পারো। আসসালামু আলাইকুম।